হঠাৎ আকাশে কি একটা অদ্ভুত ধরনের শব্দ শুনে ওরা মুখ তুলে চাইল। মিনি সবার আগে বলে উঠল, এ তো শেলের শব্দ। সর্বনাশ, অ্যালিস চলো আমরা ফিরি। জাপানি যুদ্ধ জাহাজের কামান থেকে শেল ছুটছে। দূরে অস্পষ্ট কামানের আওয়াজ শোনা গেল। কাছেই কোথাও একটা ভীষণ বিস্ফোরণের আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে লোকজন চারিদিকে ছুটতে লাগলো। লোকজনের পেছন পেছন ওরাও ছুটল। সময়টা পুজোর ছুটির ঠিক পরপর। চাঁদপাল ঘাট থেকে রেঙ্গুনগামী মেল স্টিমার ছাড়ছে। বহু লোকজনের ভিড়। কুলিরা মালপত্র তুলছে, দড়াদড়ি, ছোঁড়াছুড়ি, হই হই। ডেক যাত্রীদের গোলমালের মধ্যে জাহাজ ছেড়ে দিল। যারা আত্মীয় স্বজনকে তুলে দিতে এসেছিল তারা তীরে দাঁড়িয়ে রুমাল নাড়তে লাগলো। সুরেশ্বরকে কেউ তুলে দিতে আসেনি, কারণ কলকাতায় তার জানাশোনা বিশেষ কেউ নেই। সুরেশ্বরের বাড়ি হুগলি জেলার একটা গ্রামে। বিএসসি পাশ করে বাড়িতে বসেছিল বেশ কিছুদিন। বাবার সামান্য পেনশনে সংসার চলে না, তাই মাস ৫-৬ আগে কলকাতায় আসে এবং দেশের একজন পরিচিত লোকের মেসে ওঠে। এতদিন একাধটা টিউশনি করেই চালাচ্ছিল। সম্প্রতি এই চাকরিটা পেয়েছে তারই এক ছাত্রের বাবার সাহায্যে ও সুপারিশে। একটা বড় ওষুধ ব্যবসায়ী ফার্মের ক্যানভাসার হয়ে এসে যাচ্ছে রেঙ্গুন ও সিঙ্গাপুর। সঙ্গে ৩ বাক্স ওষুধপত্রের নমুনা আছে বলে তাদের ফার্মের মোটর গাড়ি ওকে চাঁদপাল ঘাটে পৌঁছে দিয়ে গিয়েছিল। এই প্রথম চাকরি এবং এই প্রথম এত দূরে বিদেশে যাওয়া। সুরেশ্বরকে যে সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে যেতে হচ্ছে সে নিতান্তই দায়ে পড়ে, নইলে চাকরি থাকবে না। ভেবে রেখেছে এইবার নিরাপদে ফিরে আসতে পারলে অন্য চাকরির চেষ্টা করবে। আদতে সুরেশ্বর নিতান্তই ঘরকুনো ও নিরীহ ধরনের মানুষ। নিরাপদে চাকরি আর নির্বিঘ্নে সংসার ধর্ম পালন সুরেশ্বর এটাই চায়। কিন্তু জাহাজ ছাড়বার পরে সুরেশ্বরের মন্দ লাগছিল না। ধীরে ধীরে বোটানিক্যাল গার্ডেন্স ২ তীর ব্যাপী কলকারখানা পেছনে ফেলে রেখে প্রকাণ্ড জাহাজখানা সমুদ্রের দিকে এগিয়ে চলেছে। ভোর ৬টায় জাহাজ ছেড়েছিল। এখন বেশ রোদ উঠেছে। ডেকের একদিকে অনেকখানি জায়গায় যাত্রীরা ডেক চেয়ার পেতে গল্পগুজব জুড়ে দিয়েছে। সুরেশ্বর চুপচাপ বসে আছে। এমন সময় কে একজন বেশ মার্জিত ও ভদ্র সুরে পেছন থেকে জিজ্ঞেস করল, মাফ করবেন, আপনি কি বাঙালি? সুরেশ্বর পেছনে ফিরে দেখে যে প্রশ্ন করেছে তার বয়স ২৫-২৬-এর বেশি নয়। একহারা দীর্ঘ সুঠাম চেহারা, সুন্দর মুখশ্রী, চোখ দুটি বুদ্ধির দীপ্তিতে উজ্জ্বল, সব শুদ্ধ মিলিয়ে বেশ সুপুরুষ। সুরেশ্বর উত্তর দেওয়ার আগেই সে হাসি মুখে বলল, কিছু মনে করবেন না, একসঙ্গেই কদিন থাকতে হবে, তাই ভাবলাম একটু আলাপ করে নি। সুরেশ্বর হেসে বলল, না না, মনে করব কেন, আমার পক্ষেও ভালোই হলো। সেকেন্ড ক্লাসে কি আর বাঙালি নেই? না, আর জানা যাচ্ছেন সবাই ডেকে, একজন কেবল ফার্স্ট ক্লাসের যাত্রী। তা আপনি কত দূর যাবেন? রেঙ্গুন? আপাতত তাই বটে, সেখান থেকে যাব সিঙ্গাপুর। নমস্কার, আমার নাম বিমল চন্দ্র বসু, থাকি কলকাতায়। সম্প্রতি মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। পাড়ায় একজনের বন্ধু সিঙ্গাপুরে ব্যবসা করে, তার নামে চিঠি নিয়ে যাচ্ছি। ওই সিঙ্গাপুরে যদি একটু ডাক্তারি করা যায় আর কি। বিমল বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে, অত্যন্ত বুদ্ধিমান ও সাহসী। নতুন দেশে নতুন জীবনের মধ্যে যাবার আনন্দেই সে মশগুল। সে বেশ সবল যুবকও বটে। অবশ্য সুরেশ্বর নিজেও যথেষ্ট শক্তিশালী। একসময় রীতিমতো ব্যায়াম ও কুস্তি করত। দেখতে দেখতে দিন ফুরিয়ে সন্ধে নেমে গেল। সাগর পয়েন্টের বাতিঘরে আলো ঘুরে ঘুরে জ্বলছে। কতগুলো সাদা গাংচিল জাহাজের বেতারের মাস্তুলের ওপর উড়ছে। জ্যোৎস্না রাত। ডেকের রেলিং এর ধারে চাঁদের আলো এসে পড়েছে। হঠাৎ বাড়ির কথা ভেবে, বৃদ্ধ বাপ মায়ের কথা ভেবে, আসবার সময় বোন প্রভার অশ্রুসজল করুণ মুখখানির কথা ভেবে সুরেশ্বরের মন এই সন্ধ্যায় খুবই খারাপ হয়ে গেল। বিমল আর সুরেশ্বর
দুজনেই বিদেশ যাচ্ছে দুরকম মনোভাব নিয়ে। ঘরকুনো নিরীহ সুরেশ্বর বিদেশ যাচ্ছে নিজের ইচ্ছের বিরুদ্ধে, চাকরির খাতিরে। বিমল যদিও সুরেশ্বরের মতো ঘরকুনো নয়, তবুও তার সিঙ্গাপুরে যাবার মধ্যে কোনো দুঃসাহসিক প্রচেষ্টা ছিল না। তার ইচ্ছে সিঙ্গাপুরে একটা বাড়ি ভাড়া নিয়ে শান্ত ও সুবোধ বালকের মতো ডাক্তারি আরম্ভ করে দেবে। কিন্তু দুজনেই জানত না যে নিরুপদ্রব শান্তভাবে ডাক্তারি ও ওষুধের ক্যানভাসারি করতে তারা যাচ্ছে না। তাদের অদৃষ্ট তাদের দুজনকে একসঙ্গে গেঁথে নিয়ে চলেছে এক বিপদ সংকুল পথযাত্রা এবং এক অপ্রত্যাশিত অভিজ্ঞতার দিকে। 3 দিন 2 রাত ক্রমাগত জাহাজ চলবার পরে তৃতীয় দিন সন্ধ্যায় এলিফ্যান্ট পয়েন্টের লাইট হাউস দেখা গেল। কিছুক্ষণেই জাহাজ ইরাবতীর মোহনায় প্রবেশ করল। সঙ্গে সঙ্গে জাহাজের সাইরেন বেজে উঠল। রয়্যাল মেলের নিশান উঠিয়ে দেওয়া হলো মাস্তুলে। ভোরবেলায় ক্যাবিন থেকে ঘুম চোখে বেরিয়ে এসে সুরেশ্বর দেখল জাহাজ চলছে ইরাবতীর 2 তীরের সমতল ভূমি ও ধান ক্ষেতের মধ্যে দিয়ে। যতদূর চোখ যায় নিম্নবঙ্গের মতো শস্য শ্যামলা ঘন সবুজ ভূমি, কাঠের ঘরবাড়ি। তারপরেই একসময় রেঙ্গুনে পৌঁছে গেল জাহাজ। সুরেশ্বর বা বিমল কেউই রেঙ্গুনে নামবে না। ওরা দুজনেই এই জাহাজ থেকে সিঙ্গাপুরগামী জাহাজে ওদের জিনিসপত্র রেখে শহর বেড়াতে বেরোল। নতুন দেশ, নতুন মানুষের ভিড়, যা কিছু দেখছে বেশ লাগছে ওদের চোখে। লেক, পার্ক ও সোয়েরাগং পাগোডা দেখে ওরা জাহাজে ফেরবার কিছু পরেই জাহাজ ছেড়ে দিল। আবার অকুল সমুদ্রে অনন্ত জলরাশি। একদিন সুরেশ্বর বিমলকে বলল, এই বিমল, জানো কাল রাতে বড় একটা মজার স্বপ্ন দেখেছি। এ কদিনের মেলামেশায় তাদের পরিচয়ের ঘনিষ্ঠতা তুমিতে পৌঁছেছে। বিমল জিজ্ঞেস করল, কি স্বপ্ন? দেখলাম তুমি আর আমি ছোট্ট একটা অদ্ভুত গড়নের বজ্রা নৌকা করে সমুদ্রে কোথায় যেন যাচ্ছি। এ ধরনের বজ্রা আমি ছবিতে দেখেছি, এখন ঠিক বোঝাতে পারছি না। তারপর ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে গেল, খালি ধোঁয়া, বিশ্রী কালো ধোঁয়া। আমরা বাঁচলাম তো না খসলাম? আমি একটা প্রস্তাব দিই, শোনো। চলো আমরা দুজনে সিঙ্গাপুর গিয়ে একটা জায়গা বেছে নিয়ে ডাক্তারখানা খুলি। তুমি তোমার কোম্পানিকে বলে ওষুধ আনাবে, বেশ ভালো হবে। আমি ডাক্তারি করব। রেঙ্গুন থেকে জাহাজ ছেড়ে বেশ কিছুদিন চলার পর পিনাং বন্দরে জাহাজ ঢুকল। বিমল আর সুরেশ্বর বন্দরে নেমে শহর দেখতে বেরোল। পিনাংয়ে ঠিক সমুদ্র তীরে একটু সমতল ভূমি, চারিদিকেই পাহাড়। অনেকগুলো ছোট নদী এই সব পাহাড় থেকে বেরিয়ে শহরের মধ্যে দিয়ে সমুদ্রে গিয়ে পড়ছে। ওরা একটা পাহাড়ের ওপর চীনা মঠ দেখতে গেল। পাথরে বাঁধানো সিঁড়ি, বাগান, পুরোহিতের ঘর, দেব মন্দির স্তরে স্তরে উঠেছে। মন্দিরের মধ্যে দেব মূর্তি। একটা মূর্তি দেখে সুরেশ্বর চমকে দাঁড়িয়ে গেল। কোনো এক চীনা দেবতার মূর্তি, কুটিল, কঠিন রুক্ষ মুখ, হাতে অস্ত্র, দাঁড়াবার ভঙ্গিটি পর্যন্ত আক্রোশপূর্ণ, যেন সমস্ত পৃথিবী ধ্বংস করতে উদ্যত। বিমল সুরেশ্বরকে জিজ্ঞেস করল, কি দাঁড়ালে যে? দেখেছো মূর্তিটা? মুখ চোখের কি ভয়ানক নিষ্ঠুর ভাব দেখেছো? মন্দিরের পুরোহিতদের জিজ্ঞেস করে জানা গেল ওটি টেস্ট রণদেবতার মূর্তি। হঠাৎ সুরেশ্বর বলল, চলো এখান থেকে চলে যাই। এ কি, পাহাড়ের উপরে যাবে না? সুরেশ্বর আর উঠতে অনিচ্ছুক দেখে বিমল ওকে নিয়ে জাহাজে ফেরার পথ ধরল। তোমার কি হলো সুরেশ্বর? ওরকম মুখ গম্ভীর করে মন মনে হয় পড়লে কেন? হ্যাঁ, কই না, ও কিছু নয়, চলো। জাহাজে ফিরে এসেও কিন্তু সুরেশ্বরের সে ভাব দূর হল না। ভালো করে কথা বলে না, কি যেন ভাবছে। নৈশ ভোজের টেবিলে ভালো করে খেতেও পারল না। রাত 9টার পর পিনাং থেকে জাহাজ ছাড়লে সুরেশ্বর যেন কিছু স্বস্তি অনুভব করল। পিনাং বন্দরের জেটির আলোকমালা দূরে মিলিয়ে যাচ্ছে। ওরা ডেকে এসে বসেছে নৈশ ভোজের পরে। হঠাৎ সুরেশ্বর বলে উঠল,
উহ, কি ভয় পেয়ে গিয়েছিলাম ওই চীনে দেবতার মূর্তিটা দেখে। আমি তা বুঝতেই পেরেছিলাম, কিন্তু সত্যি তুমি এত ভীতু তা তো জানতাম না। মূর্তিটা যদিও দেখতে একটু অদ্ভুত, তবু ভয়। আমার কি মনে হচ্ছে জানো বিমল, আমরা যেন এই দেবতার কোপ দৃষ্টিতে পড়ে গিয়েছি। সবসময় সব জায়গায় যেতে না। আমরা সন্ধেবেলা ওই চীনা মন্দিরে গিয়ে খুব একটা ভালো কাজ করিনি। পিনাং থেকে ছাড়বার 3 দিন পরে জাহাজ সিঙ্গাপুরে পৌঁছল। অসংখ্য ছোট ছোট পাহাড়, জলের মধ্যে থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে সিঙ্গাপুর। নীল রঙে আঁকা ড্রাগন, ঝোলানো পালতোলা চীনা নৌকো সমুদ্র বক্ষ আচ্ছন্ন করে রেখেছে। জাহাজের কয়লা নেবার একটা প্রধান আড্ডা সিঙ্গাপুর। পূর্ব দিক থেকে পশ্চিম ও দক্ষিণ থেকে পূর্বগামী সব রকম জাহাজকেই এখানে দাঁড়াতে হবে কয়লার জন্য। বন্দরে ঢোকবার মুখেই একখানা ব্রিটিশ যুদ্ধ জাহাজ কয়লা নেবার জন্য প্রায় মাঝ দরিয়ায় নোঙর করে আছে। আরও নানা ধরনের জাহাজ, স্টিম লঞ্চ, মালয় নৌকোর ভিড়ে বন্দরের জল দেখাই যায় না। বন্দরে জাহাজ এসে থামলে সুরেশ্বর ও বিমল চীনে কুলি দিয়ে মালপত্র এনে 2খানা রিক্সা ভাড়া করল। ওরা দুজনেই একটা ভারতীয় হোটেল দেখে নিয়ে সেখানে উঠল। বিকেলের দিকে সুরেশ্বর তার ওষুধের ফার্মের কাজে কয়েক জায়গায় ঘুরে এলো। বিমল যে ভদ্রলোকের নামে চিঠি এনেছিল তার সঙ্গে দেখা করতে গেল। দুজনেই ফিরে এলো সন্ধ্যের আগে। সুরেশ্বর বিমলকে জিজ্ঞেস করল, কি হয়েছে, অমনভাবে বসে কেন? ভাই, এতদূর পয়সা খরচ করে আসাই মিথ্যে হলো। আমি যা ভেবে এখানে এলুম তা হবার কোনো আশা নেই। যে ভদ্রলোকের নামে চিঠি এনেছিলাম তার নিজের ভাগ্নে ডাক্তার হয়ে এসে বসেছে। আমার কোনো আশাই নেই। তাতে কি হয়েছে? এত বড় সিঙ্গাপুর শহরে আরেকজন বাঙালি ডাক্তারের স্থান হবে না? খেপেছো তুমি? আমি ওষুধের দোকান খুলছি, তুমি সেখানে ডাক্তার হয়ে বসো, তারপর দেখো কি হয়। হঠাৎ ওদের দুজনের মনে হলো ঘরের বাইরে জানালার কাছে কে যেন একজন ওদের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। কে কে ওখানে? সুরেশ্বর তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে মুখ বাড়িয়ে দেখল। তার মনে হলো একজন যেন বারান্দার মোড়ে অদৃশ্য হয়ে গেল। সুরেশ্বর ফিরে এসে বলল, ও কিছু না, কে একজন গেল। তারপর ওরা দুজনে অনেক রাত পর্যন্ত সিঙ্গাপুরের ভারতীয় পাড়ায় একখানা ওষুধের দোকান খোলার পরিকল্পনা করল। বিমল 1000 খানেক টাকা এখন ঢালতে প্রস্তুত আছে, আর সুরেশ্বর নিজেদের ফার্মকে বলে ওষুধ জোগাড় করবে। বড় ডাকঘরের ক্লক টাওয়ারে ঢং ঢং করে রাত 11টা বাজল। হোটেলের চাকর এসে দুজনের খাবার দিয়ে গেছে। খাওয়া সেরে সুরেশ্বর শোবার জোগাড় করতে যাচ্ছে, এমন সময় বিমল হঠাৎ দরজার কাছে গিয়ে বাইরের দিকে তাকালো। কি কি হলো? বিমল ফিরে এসে বিছানায় বসল। আমার ঠিক মনে হলো কে একজন জানলাটার কাছে দাঁড়িয়েছিল। কাউকে দেখলুম না, কিন্তু বিদেশ বিভুই, বুঝলে, এখানে পদে পদে নানা রকম বিপদের আশঙ্কা রয়েছে, তাই সাবধানে থাকাই ভালো। দুজনে শুলো বটে, সুরেশ্বর কিন্তু সজাগ। অনেক রাতে কিসের একটা শব্দে ওর ঘুম ভেঙে গেল। বিছানার ওপর উঠে বসল সন্দিগ্ধ মন নিয়ে। বিছানার দিকে জানালাটা খোলা ছিল। হঠাৎ সুরেশ্বরের নজর পড়ল বিছানা ও জানালার মধ্যে একটা ছোট টেবিলের দিকে। টেবিলটার ওপর ঢিল জড়ানো এক টুকরো কাগজ রয়েছে। এটাই বোধহয় একটু আগে জানালা দিয়ে এসে পড়েছে, আর তারই শব্দে ওর ঘুম ভেঙে গিয়েছে। ও কাগজের টুকরোটা হাতে নিল, তারপর বিমলকে ডাকল। বিমল, বিমল, কি হলো? কি? সুরেশ্বর কাগজের বৃত্তান্ত বিমলকে জানালো। ঘরে আলো জ্বালাই ছিল। কাগজের টুকরোটা সুরেশ্বর পড়ল। তাতে ইংরেজিতে লেখা রয়েছে, আপনারা ভারতীয়। যতদূর জানতে পেরেছি সিঙ্গাপুরে আপনারা নবাগত চিকিৎসা ব্যবসায়ী। কাল দুপুরবেলা বটানিক্যাল গার্ডেনে অর্কিডের ঘরের উত্তর পূর্ব কোণে যে বড় ডুরিয়ান ফলের গাছ আছে তার নিচে অপেক্ষা করবেন দুজনেই। আপনাদের দুজনের পক্ষেই লাভজনক প্রস্তাব আছে। আসতে ইতস্তত করবেন না। কে লিখেছে? লেখা নিচে কোনো নাম বা সই নেই? না। ব্যাপার কি বলো তো? কেউ মশকরা করেছে বলে মনে হচ্ছে।
কি বলো? কিন্তু তাই বাকি করবে, আমাদের চিনিই বাকি। কিছু বুঝতে পারছি না। কোনো খারাপ উদ্দেশ্য আছে বলে মনে হয় নাকি? কি খারাপ উদ্দেশ্য হবে বলো তো? আমরা যে খুব বড় লোক নই তার প্রমাণ ভিক্টোরিয়া হোটেল বা এম্পায়ার হোটেলে না উঠে এখানে উঠেছি। টাকা কড়ি সঙ্গে নিয়েও যাচ্ছি না। সুতরাং কি করতে পারে আমাদের? সেই রাতে আর কোনো কথা এগোলো না। দুজনে একসময় ঘুমিয়ে পড়ল। সকালে উঠে বিমল বলল, চলে যাওয়াই যাক, এত ভয় কিসের? বোটানিক্যাল গার্ডেন তো আর নির্জন মরুভূমি নয়, সেখানে কত লোক বেড়ায় নিশ্চয়ই। দুজনকে খুন করে দিনের আলোয় টাকা করে নিয়ে পালিয়ে যাবে, এত সাহস কারোর হবে না। কি বলো সুরেশ্বর? হ্যাঁ হ্যাঁ, দেখাই যাক না। দুপুরের পরে হোটেল থেকে বেরিয়ে ওরা কুয়ালা জোহর স্ট্রিটের মোড় থেকে একখানা রিক্সা ভাড়া করল। ম্যাসেডন কোম্পানির সোডা ওয়াটারের দোকানের সামনে একজন চীনা ভদ্রলোক ওদের রিক্সা থামিয়ে চীনে রিক্সাওয়ালাকে কি যেন জিজ্ঞেস করল। তারপর উত্তর পেয়ে লোকটা চলে গেল। বিমল রিক্সাওয়ালাকে ইংরেজিতে জিজ্ঞেস করল, ওই লোকটা তোমাকে কি বললো? জিজ্ঞেস করলো আপনাদের কোথায় নিয়ে যাচ্ছে। তুমি কি বললে? আমি কিছু বলিনি, বলবার নিয়ম নেই আমাদের। আপনারা নতুন লোক, একটা কথা মনে রাখবেন, সিঙ্গাপুর কিন্তু খুব খারাপ জায়গা। বোটানিক্যাল গার্ডেন শহর ছাড়িয়ে প্রায় 2 মাইল দূরে। গার্ডেনে পৌঁছে ওরা রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বিদায় করল। প্রকাণ্ড বড় বাগান, কত ধরনের গাছপালা, রুটি ফলের গাছ, ডুরিয়ান গাছ, নারকেল গাছ, নিস্তব্ধ দুপুর, নীল আকাশ। নারকেল গাছের মাথায় কি একটা পাখি মধুর স্বরে ডাকছে। জায়গাটা বড় ভালো লাগলো ওদের। অর্কিড হাউস খুঁজে বার করে তার উত্তর পূর্ব কোণে সত্যি খুব বড় একটা ডুরিয়ান ফলের গাছ দেখা গেল। গাছের ফল পেকে দুর্গন্ধ বেরোচ্ছে। একটু সতর্ক থাকো, দেখা যাক না কি হয়। সবুজ টিয়ার ঝাঁক গাছের ডালে ডালে উড়ে বসছে। ওরা দুজনে ডুরিয়ান গাছের ছায়ায় শুকনো তালপাতা পেতে বসে অপেক্ষা করতে লাগল। মিনিট 3 হয়নি, এমন সময় কিছু দূরে এক মাদ্রাজি ও একজন চীনা ভদ্রলোককে ওদের দিকে আসতে দেখা গেল। সুরেশ্বর ও বিমল দুজনেই উঠে দাঁড়ালো, কাছে এসে অভিবাদন করল। হ্যালো স্যার। হ্যালো। হ্যালো। মাদ্রাজি ভদ্রলোকটি অত্যন্ত সুপুরুষ, তার পোশাকও অত্যন্ত রুচিশীল। তিনি বেশ পরিষ্কার ইংরেজিতে বললেন, আপনারা এলেন তাহলে? আচ্ছা, আলাপ করিয়ে দিই, ইনি মিস্টার আচিন, স্থানীয় কনসুলেট অফিসের মিলিটারি এক্সপার্ট, আর আমার নাম সুব্বা রাও। পরস্পরের অভিবাদন বিনিময় শেষ হবার পর চারজনই সেই ডুরিয়ান গাছের তলায় বসল। সমস্ত বোটানিক্যাল গার্ডেনে এর চেয়ে নিস্তব্ধ জায়গা আর নেই। সুব্বা রাও বললেন, প্রথমেই একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের দুজনেরই ডাক্তারি ডিগ্রি আছে তো? আমি ডাক্তার নই, ওষুধের ব্যবসায়ী। আমার এই বন্ধুটি বিমল, ও পাশ করা ডাক্তার। এ কথার উত্তরে মিস্টার আচিন বললেন, দুজনকেই আমাদের দরকার। একটা কথা প্রথমেই বলি, আমাদের দেশ ঘোর বিপন্ন। আমরা ভারতের সাহায্য চাই। জাপান অন্যায়ভাবে আমাদের দেশ আক্রমণ করছে। দেশে খাদ্য নেই, ওষুধ নেই, ডাক্তার নেই। আমরা গোপনে ডাক্তারি ইউনিট গঠন করে দেশে পাঠাচ্ছি, কারণ আইনত বিদেশ থেকে আমরা তা সংগ্রহ করতে পারি না। আপনারা বুদ্ধের দেশের লোক, আমরা আপনাদের মন্ত্রশিষ্য। আমাদের সাহায্য করুন। এর বদলে আমাদের দরিদ্র দেশ $200 মাসিক বেতন ও অন্যান্য খরচ দেবে। এখন আপনারা বিবেচনা করে বলুন আপনাদের কি মত। যদি রাজি হই, কবে যেতে হবে? 1 সপ্তাহের মধ্যে। লুকিয়ে যেতে হবে, কারণ এখন হংকং যাওয়ার পাসপোর্ট আপনারা পাবেন না। আমার গভর্নমেন্ট সে ব্যবস্থা করবে ও আপনাদের এখানে এই 1 সপ্তাহ থাকার খরচ বহন করবে। আপনারা যদি রাজি হন, আমার গভর্নমেন্ট আপনাদের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে। জবাব এক্ষুনি দিতে হবে না, ভেবে দেখুন আপনারা। আজ সন্ধেবেলা জোহর স্ট্রিটের বড় পার্কের ব্যান্ড স্ট্যান্ডের কাছে আমিও আচিন থাকব, কিন্তু দয়া করে কাউকে জানাবেন না। কথা শেষ করে মিস্টার আচিন ও সুব্বা রাও চলে গেলেন। বিমল বলল, কি বলো সুরেশ্বর? শুনলে তো সব ব্যাপার। চলো যাই, এখন আমাদের বয়স কম, দেশ বিদেশ যাওয়ার এই তো সময়। একটা বড় যুদ্ধের সময় মেডিকেল ইউনিটি থাকলে ডাক্তার হিসেবে তোমারও অনেক জ্ঞান হবে, আর চীন দেশটাও দেখা হয়ে যাবে পরের পয়সায়। আমার তো খুবই ইচ্ছে, শুধু তুমি কি বলো তাই ভাবছিলুম।
বোটানিক্যাল গার্ডেন থেকে ফিরে এলো ওরা। সেদিন সন্ধেবেলায় সুরেশ্বর আর বিমল জোহর স্ট্রিটের পার্কের ব্যান্ড স্ট্যান্ডের কোণে আচিন ও সুব্বা রাওয়ের দেখা পেল। আচিন ওদের কথা শুনে বললেন, তাহলে আপনাদের রওনা হতে হবে কাল রাত্রে। কদিনে আপনাদের হোটেলের বিল যা হয়েছে তা কাল বিকেলেই চুকিয়ে দিয়ে জিনিসপত্র নিয়ে আপনারা এইখানে অপেক্ষা করবেন। বাকি ব্যবস্থা আমি করব। আর এই নিন, এটা রাখুন। কথা শেষ করে বিমলের হাতে একখানা কাগজ গুঁজে দিয়ে আচিন ও সুব্বা রাও চলে গেলেন। বিমল খুলে দেখল কাগজটা একটা $100 নোট। পরদিন সকাল থেকে ওরা বাড়িতে চিঠিপত্র লেখা, কিছু কিছু জিনিসপত্র কেনা ইত্যাদি নিয়ে ব্যস্ত রইল। বিকেলে নির্দেশ মতো আবার ব্যান্ড স্ট্যান্ডের কোণে এসে দাঁড়ালো। একটু পরেই আচিন এলেন। বিমলকে জিজ্ঞেস করলেন, আপনাদের জিনিসপত্র? হোটেলেই আছে। হোটেলে রেখে ভালো করেননি। একখানা ট্যাক্সি নিয়ে হোটেলে গিয়ে জিনিসপত্র তুলে নিয়ে এখানে আসুন। আমি এখানেই থাকি। পার্কের কোণে ছোট রাস্তাটার ওপর গাড়ি দাঁড় করিয়ে হর্ন দিতে বলবেন। আপনাদের আর কিছু লাগবে? না ধন্যবাদ, যা দিয়েছেন তাই যথেষ্ট। আধ ঘন্টার মধ্যেই বিমল ও সুরেশ্বর ট্যাক্সিতে ফিরে পার্কের কোণে দাঁড়িয়ে হর্ন দিতে লাগল। আচিন এসে ওদের গাড়িতে উঠে মালয় ভাষায় ড্রাইভারকে কি যেন বললেন। সে ট্যাক্সি বড় পোস্ট অফিসের সামনে এসে দাঁড় করালো। এখানে কি হবে? বিমলের কথা শেষ হতে না হতে ওদের ট্যাক্সির পাশে একখানা নীল রঙের রিপিট গাড়ি এসে দাঁড়ালো। স্টিয়ারিং ধরে আছে একজন চীনা ড্রাইভার। পাশের গাড়িতে উঠে পড়ুন। এরপর আচিনের ইশারা মতো দুজন ড্রাইভার মিলে জিনিসপত্র সব নতুন গাড়িতে তুলে দিল। গাড়ি যখন তীর বেগে সিঙ্গাপুরের অজানা বড় রাস্তা বেয়ে চলেছে, তখন বিমল আচিনকে জিজ্ঞেস করল, পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে এসব ব্যবস্থা করলেন, কেউ যদি টের পেয়ে থাকে? আমি জানি কেউ টের পাবে না, তাই এই ব্যবস্থা। এ সময়ে চীনা ডাক নিতে রোজ কনসুলেট অফিসের লোক ওখানে আসে, এটা সকলেই জানে। আমার পরনে কনসুলেট ইউনিফর্ম। আমি লুকিয়ে কোনো কাজ করতে গেলেই লোকে সন্দেহ চোখে দেখবে। ওখানে কেউ কিচ্ছু মনে করবে না। যেতে যেতে একটু পরেই নারকেল গাছের আড়ালে সমুদ্র চোখে পড়ল। শহর ছাড়িয়ে একটু দূরে একটা ফাঁকা জায়গায় এসে গাড়ি একটা বাংলোর কম্পাউন্ডের মধ্যে ঢুকল। পাশেই নীল সমুদ্র। ওরা গাড়ি থেকে নেমে বাংলোর ভেতরে ঢুকল। একটা ঘরে ওদের বসিয়ে আচিন বললেন, আমি যাই, এখানে নিশ্চিন্ত মনে থাকুন, কোনো ভয় নেই। যথা সময়ে আপনাদের খাবার দেওয়া হবে, বাকি ব্যবস্থা সব রাত্রে। আচিন চলে গেলেন। একটু পরে এক চীনা ভৃত্য ছোট ছোট পেয়ালায় সবুজ চা আর কেক দিয়ে গেল। চা আর কেক খেয়ে ওরা ঘর থেকে বেরোলো, বাংলোর চারধারে একটু ঘুরে বেড়াবে বলে। সিঙ্গাপুরের উপকণ্ঠে নির্জন স্থানে সমুদ্র তীরে এই বাংলোটি অবস্থিত। সমুদ্রের দিকে এক সারি ঝাউগাছ অপরাহ্নের বাতাসে শোঁ শোঁ করছিল। দূরে সমুদ্রের বুকে অস্তমিত সূর্যের আভা পড়ে কি সুন্দর দেখাচ্ছে। হাঁটতে হাঁটতে সুরেশ্বর ভাবছিল ওর গ্রামের কথা, ওর পুরনো বাড়ি, বাপ মায়ের কথা। জীর্ণ শান বাঁধানো পুকুরের ঘাটের সিঁড়ি বেয়ে মা এই সময় পুকুরে গা ধুতে নামছেন হয়তো। জীবনে কি সব অদ্ভুত পরিবর্তনও ঘটে। 3 মাস আগে সেও এমনই সন্ধ্যায় ওই গ্রামের খালের ধারে একা পায়চারি করে বেড়াতো আর ভাবত কিভাবে কোথায় গেলে চাকরি পাওয়া যায়। আর আজ কোথায় কত দূরে এসে পড়েছে সে। আশপাশ ঘুরে ওরা ফিরে এলো। রাতের খাবার খেয়ে দুজনে ঘুমানোর চেষ্টা করল। গভীর রাতে আচিন এসে ওদের ওঠালেন। চলুন, আপনাদের জিনিসপত্র সব বাইরের গাড়িতে তুলতে হবে। একটা মোটরে জিনিসপত্র চাপিয়ে যাত্রা শুরু হলো। বিমল, সুরেশ্বর আর আচিন প্রায় আধ মাইল গিয়ে সমুদ্র তীরের একটা নির্জন স্থানে এসে মোটর থামল। জিনিসপত্র সমেত ছোট একটা জালি বোটে উঠল ওরা। দূরে বন্দরের আলোর সারি দেখা যাচ্ছে। অন্ধকার রাত, নির্জন সমুদ্র। কিছু দূরে একটা চীনা জাঙ্ক অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল। জালি বোট গিয়ে জাঙ্কের গায়ে লাগল। দড়ির সিঁড়ি বেয়ে ওরা জাঙ্কে উঠল। পাটাতনের নিচে
একটা ছোট কামরা ওদের জন্য নির্দিষ্ট ছিল। কামরাতে একটা চীনা মাদুর বিছানো, বেতের বালিশ, চীনা লণ্ঠন, রঙিন গালার পুতুল, কাঁচ কড়ার ফুলের টবে নার্সিসাস ফুল গাছ, এমনকি ছোট খাঁচা সমেত একটি ক্যানারি পাখি। আচিন বললেন, কামরা আপনাদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ, সুন্দর সাজানো কামরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। আমাদের বিপন্ন দেশকে দয়া করে আপনারা সাহায্য করবার জন্য এত কষ্ট স্বীকার করে অজানা ভবিষ্যতের দিকে চলেছেন। ভগবান বুদ্ধের দেশের লোক আপনারা, সবসময়ই আপনারা আমাদের নমস্য। ভগবান বুদ্ধের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। আচ্ছা, আপনি তো সঙ্গে যাবেন না, তো এই নৌকা ঠিক জায়গায় আমাদের নিয়ে যাবে তো? সে নিয়ে চিন্তা করবেন না। এ হলো চীন গভর্নমেন্টের বেতনভোগী জাঙ্ক। 3 দিন পরে একখানা চীনা জাহাজ আপনাদের তুলে নেবে, কারণ সামনে দুস্তর চীন সমুদ্র। জাঙ্কে সে সমুদ্র পার হওয়া তো যাবে না। আচিন বিদায় নেবার পরে নৌকো নোঙর ওঠালো। জাঙ্কের সুসজ্জিত কামরায় মোমবাতির আলো জ্বলছে। চীন সমুদ্র বেয়ে নৌকো চলেছে। ঘন অন্ধকার, ঢেউগুলো যেন জোনাকির ঝাঁকের মতো জ্বলছে। এখান থেকে হংকং 1700-1800 মাইল দূর। একদিকে উত্তাল চীন সমুদ্র, আর অন্যদিকে এই জাঙ্ক। প্রাণ নিয়ে এখন ডাঙায় পা দিতে পারলে হয়। বিমল, মনে হচ্ছে এসে ভালো করিনি জানো। ঝোঁকের মাথায় তখন দুজনেই কেমন আচিনের কথায় ভুলে গেলাম দেখলে। এই জাঙ্কে যদি তোমায় আমায় খুন করে এরা জলে ভাসিয়ে দেয়, কেউ জানতেও পারবে না আমরা কোথায় আছি, কেউ একটা খোঁজ পর্যন্ত করবে না। আহা, ওসব কথা ভেবে কেন মন খারাপ করছো? তার চেয়ে বাইরে গিয়ে সমুদ্রের দৃশ্যটা একবার দেখো। ফসফরাসেন্ট ঢেউগুলো কি চমৎকার দেখাচ্ছে। সুরেশ্বর আর কিছু বলল না। সেই রাতে ওদের ভালো করে ঘুম হলো না। ক্রমে পূব দিক ফর্সা হয়ে এলো। একটু পরে সূর্য উঠল। দেখতে দেখতে আরো কয়েকটা দিন এভাবেই কেটে গেল। ক্রমাগত অবিরাম জলরাশি পেরিয়ে একদিন দুপুরের পরে দূরে একটি ছোট দ্বীপ দেখা গেল। জাঙ্ক গিয়ে ক্রমে দ্বীপের পাশে নোঙর করল। বিমল ও সুরেশ্বর শুনল নৌকোর জল ফুরিয়ে গেছে এবং এখানে মিষ্টি জল পাওয়া যায়। ওরা ওখানে থাকতে থাকতে আর একখানা বড় জাঙ্ক বিপরীত দিক থেকে এসে ওদের কাছে নোঙর করল। একটু পরে ওই জাঙ্ক থেকে ছুটে এলো 10-12 জন গুন্ডা ও বর্বর আকৃতির চীনেম্যান। ওদের জাঙ্ক ঘিরে ফেলল তারা। সবার হাতেই বন্দুক, কারো হাতে ছোরা। বাদ বাদ, সবাইকে বাদ, কেউ যেন ছাড় না পায়। বিমলদের জাঙ্কের কেউ কোনো রকম বাধা দিল না, দেওয়া সম্ভবও ছিল না। দস্যুরা দলে ভারী, তাছাড়া অত বন্দুক এই নৌকোয় নেই। সবার মুখ বেঁধে ওরা নৌকোয় যা কিছু ছিল সব কেড়ে নিয়ে নিজেদের জাঙ্কে ওঠালো। বিমল ও সুরেশ্বরের কাছে যা ছিল সব গেল, এমনকি আচিনের দেওয়া সেই $100 নোটটাও গেল। চীন সমুদ্রের বোম্বেটের উপদ্রব সম্বন্ধে বিমল ও সুরেশ্বর অনেক কথা শুনেছিল। চীন ও মালয় জলদস্যুরা শুধু লুটপাট করেই ছেড়ে দেয় না, যাত্রীদের হত্যাও করে। কারণ এরা বেঁচে ফিরে গিয়ে অত্যাচারের সংবাদ সিঙ্গাপুর বা হংকংয়ে প্রচার করলেই চীন ও ব্রিটিশ গভর্নমেন্ট কড়াকড়ি পাহারা বসাবে সমুদ্রে। সে কথা এরাও জানে। তাই দস্যুরাও জিনিসপত্র নিজেদের জাঙ্কে রেখে এসে আবার ফিরে এলো বিমলদের নৌকোয়। পাটাতনের ওপর মাঝি মল্লার দল সারি সারি মুখ ও হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। বিমল ছিল নিজের কামরায়। সুরেশ্বর কোথায় বিমল তা জানে না। একজন বদমাইশকে ছোরা হাতে ওর কামরায় ঢুকতে দেখে বিমল চমকে উঠল। লোকটা সম্ভবত চীনাম্যান, বয়স আন্দাজ 30, সার্কাসের পালোয়ানের মতো জোয়ান, নীল ইজের আর একটি বুক কাটা কুর্তা গায়ে। মুখখানা দেখতে খুব কুশ্রী নয়, কিন্তু কঠিন ও নিষ্ঠুর। ওর হাতে অস্ত্রখানা বিমল লক্ষ্য করে দেখল ঠিক ছোরা নয়, মালয় উপদ্বীপে যাকে খ্রিস বলে তাই। যেমন চকচকে তেমনি সেখানা ক্ষুরোধার বলে মনে হল। সে খ্রিসখানা
বিমলের সামনে উঁচু করে তুলে ধরে দেখিয়ে বলল, আমি তোমাকে একটু বিরক্ত করতে এসেছি, কিছু মনে করো না। লোকটা পকেট থেকে একটা চামড়ার থলি বার করে সেটার মুখ খুলে বিমলের চোখের সামনে মেলে ধরল। ভেতরে যা আছে সেটা দেখে ভয়ে শিউরে উঠল বিমল। একটা কাটা শুকনো কান, মানুষের কান। এটা কি চিনতে পেরেছ তো? এটা আমার একটা বাতিক, মানুষের কান সংগ্রহ করা। তোমাকেও তোমার কান দুটোর জন্য একটুখানি কষ্ট দেব, আশা করি কিছু মনে করবে না। এসো, একটু এগিয়ে এসো দেখি। বিমল নিরুপায়, মুখ দিয়ে একটা কথা বের করবার ক্ষমতা নেই তার। এক মুহূর্তে তার মনে হলো হয়তো সুরেশ্বরের একই অবস্থা ঘটেছে। লোকটা সময়ের মূল্য বোঝে, কারণ কথা শেষ করেই চকচকে খ্রিসখানা হাতে করে এগিয়ে এলো। বিমলের সর্বাঙ্গ শিউরে উঠল। মুখ দিয়ে একটা অস্পষ্ট আর্তনাদ বের হতে গিয়েও হলো না। সে প্রাণপণে দু চোখ বুঝল। তীক্ষ্ণ খ্রিসের স্পর্শ খুব ঠান্ডা। কতটা ঠান্ডা? খুব ঠান্ডা কি? খ্রিসের স্পর্শ এলো না, তার পরিবর্তে দূর থেকে একটা অস্পষ্ট গম্ভীর আওয়াজ বিমলের কানে এলো। প্রস্তরময় কূলে সমুদ্রের ঢেউয়ের প্রবল বেগে আছড়ে পড়ার শব্দের মতো গম্ভীর। বিমল শুনতে পেল কতগুলো ব্যস্ত মানুষের সম্মিলিত দ্রুত পদশব্দ। বিস্মিত হয়ে সে চোখ খুলে দেখল লোকটা ছুটে কামরার বাইরে চলে গেল। চারিদিকে একটি সারা শোরগোল। কাঠের পাটাতনের ওপর অনেকগুলো মানুষের পালিয়ে যাওয়ার পায়ের শব্দ ধ্বনিত হচ্ছে। পরক্ষণে বিমলের মনে হলো তাদের জাঙ্কটা একটা প্রকাণ্ড দুলুনি খেয়ে একেবারে কাত হয়ে পড়বার উপক্রম করে পর মুহূর্তে ঢেউয়ের তালে যেন আকাশে ঠেলে উঠল। নোঙরের শিকলে কড়কড় শব্দে টান ধরল। মজবুত শিকল না হলে সেই হ্যাঁচকা টানে ছিঁড়ে যেত নিশ্চয়ই। একটু পরে বিমলদের নৌকোর একজন জোয়ান মাঝি ওর কামরায় ঢুকে হাত পায়ের বাঁধন কেটে দিল। তখনও পাশে কোথাও খুব হইচই হচ্ছে। ব্যাপার কি বলতো, আমার বন্ধুটি কোথায়? সে ভালোই আছে বলেই সে বাইরে চলে গেল। বিমল তাড়াতাড়ি কামরার বাইরে এসে দেখল সামনে এক অদ্ভুত ব্যাপার। এই জলদস্যুদের জাঙ্কটা কঠিন পাথুরে ডাঙায় ধাক্কা খেয়ে জখম হয়েছে। আকাশ থেকে কালো মোটা থামের মতো একটা জিনিস নেমে সমুদ্রের জলে মিশে গিয়েছে। সে জিনিসটা আবার চলনশীল। হালকা রাবারের বেলুন বা ফানুসের মতো বড় কালো মোটা থামটা বায়ুর গতির সঙ্গে ধীরে উত্তর থেকে দক্ষিণে ভেসে চলেছে। এই সময় সুরেশ্বর ও জাঙ্কের সারেং এসে ওদের পাশে দাঁড়ালো। সারেং বলল, উফ, কত বড় জোড়া জলস্তম্ভ মিস্টার। চীন সমুদ্রে প্রায় জলস্তম্ভ হয় বটে, কিন্তু এমন জোড়া জলস্তম্ভ আমি কখনো দেখিনি। ওই জলস্তম্ভটাই আজ আমাদের বাঁচিয়ে দিয়েছে। ওই কালো মোটা থামের মতো জিনিসটা আসলে জলস্তম্ভ। ছবিতে দেখেছে বটে, কিন্তু বিমল বা সুরেশ্বর জীবনে এই প্রথম জিনিসটা চাক্ষুষ দেখল। এই জলস্তম্ভের জোড়াটা দ্বীপের অদূরে ভেঙে গিয়ে বিপুল জলোচ্ছ্বাসের সৃষ্টি করে আর দস্যুদের জাঙ্কটা ওপরে উঠিয়ে সবেগে আছড়ে ফেলে ডাঙার গায়ে। জাঙ্কটা জখম তো হয়েছেই, মনে হয় ওদের কতকগুলি লোককেও ভাসিয়ে নিয়ে গিয়ে ডুবিয়ে মেরেছে। দ্বীপ ছেড়ে জাঙ্কটা বহুদূর চলে এসেছে। আবার অকুল সমুদ্র। সুরেশ্বর ও বিমল চুপ করে সমুদ্রের অপরূপ রঙের দিকে তাকিয়ে বসে আছে। সারেং এসে বলল, আমরা হংকং থেকে আর বেশি দূরে নেই, কিন্তু হংকং যাব না। হংকং থেকে আন্দাজ মাইল 50 দূরে ইয়ান চাউ বলে একটা ছোট্ট দ্বীপ আছে।
সেখানে আপনাদের নামিয়ে দেওয়ার আদেশ আছে আমার উপর। হংকংয়ের কাছে গেলে ব্রিটিশ মানোয়ারি জাহাজ আমাদের নৌকা তল্লাশি করবে, আপনারা ধরা পড়ে যাবেন। পরদিন দুপুরের পরে ইয়ানচাও পৌঁছে গেল ওদের নৌকো। ছোট্ট একটা দ্বীপ, যেন একটা ছোট পাহাড়, সমুদ্রের জল থেকে মাথা তুলে জেগে রয়েছে। এখানে চীন গভর্নমেন্টের একটা বেতারের স্টেশন আছে। সেখানে দুদিন থেকে তৃতীয় দিন বেতারে আসা আদেশ মেনে খুব সকালে ছোট্ট একখানা জাঙ্ককে ওদের 10 মাইল দূরে উপকূলে নিয়ে যাওয়া হলো। উপকূল থেকে 5 মাইল দূরে রেলওয়ে স্টেশন। কড়া রোদ। বিমল আর সুরেশ্বর পায়ে হেঁটে স্টেশনের দিকে হাঁটতে শুরু করলো। ওদের কঠিন সামরিক জীবন যে এখন থেকেই শুরু হলো, এই কথাটা সুরেশ্বর ও বিমল হাড়ে হাড়ে বুঝল এই ভীষণ রোদে বিশ্রী ধুলো ভরা রাস্তা বেয়ে হাঁটতে হাঁটতে। তার উপর যে বেতারের কর্মচারীটি ওদের সঙ্গে ছিল, তার মুখেই শোনা গেল এসব অঞ্চল আদৌ নিরাপদ নয়। দেশের রাজনৈতিক অবস্থার গণ্ডগোলের সুযোগ নিয়ে চোর ডাকাত ও গুন্ডার দল যা খুশি শুরু করেছে। তারা দিন দুপুরও মানে না, স্বদেশি বিদেশিও মানে না। কারো ধন প্রাণ নিরাপদ নয় আজকাল। হাঁটতে হাঁটতে পথের দুপাশে বিমল দেখল অন্যাভাবে শীর্ণ হতভাগ্য এক দেশের ছবি। সে ছবির সঙ্গে হতভাগ্য ভারতবর্ষের যেন কোনো ফারাক নেই। মানুষ যখন দুঃখ কষ্ট পায়, সব দেশে সর্বকালে তারা এক। চীন, ভারতবর্ষ, রাশিয়া, আবিসিনিয়া, স্পেন, মেক্সিকো, এদের মধ্যে দেশের সীমা এখানে মুছে গিয়েছে। বিমল নিজেও এসেছে এক হতভাগ্য দেশ থেকে এই হতভাগ্য দেশকে সাহায্য করতে। বিমল মনে মনে ভাবল সে যথাসাধ্য করবে, দরকার হলে বুকের রক্ত দিয়েও করবে। রেল স্টেশনে পৌঁছে ওরা দেখল প্ল্যাটফর্মে খুব ভিড়। একখানা সৈন্যবাহী ট্রেন সিনকিউ থেকে সাংহাই যাচ্ছে। প্রত্যেক স্টেশনে আবার নতুন ভর্তি করা সৈন্যদের ওই ট্রেনেই উঠিয়ে দেওয়া হচ্ছে। সুরেশ্বর বিমলকে বলল, ট্রেনের ছাদটা লক্ষ্য করো বিমল, দেখছো সব কামরার ছাদে কাঁচা ডালপালা চাপানো, কোনোটা এবার শুকনো খড়ের ছাওয়া দেওয়া। এরোপ্লেন পাছে ট্রেনে বোমা ফেলে, তাই ওরকম করেছে বলে মনে হয়। সাংহাই 450 মাইল দূরে। সারাটা দিন ট্রেন কৃষিক্ষেত্র, অনুচ্চ পাহাড়, গ্রাম আর বস্তি পার হয়ে চলেছে। ট্রেনের গতি অবশ্য মন্দ নয়। দুপুরের দিকে একটা ছোট স্টেশনে গাড়ি দাঁড়ালো, আর ওদের কামরাতে একজন সাদা সরু একগুচ্ছ লম্বা দাড়িওয়ালা বৃদ্ধ সৌম্য মূর্তি ভদ্রলোক উঠলেন, সঙ্গে তার 11টি তরুণ যুবক। এদের সবারই বেশ সুন্দর কমনীয় চেহারা। বিমল বলল, গুড মর্নিং স্যার। বৃদ্ধের মুখ দেখে মনে হয় জগতে তার আপন পর কেউ নেই। তিনি সবার ওপর সন্তুষ্ট, জীবনে সবাইকে ভালোবেসেছেন। তিনি হাসি মুখে ইংরেজিতে বললেন, গুড মর্নিং। আপনারা কোথায় যাবেন? সাংহাই। আপনারা কি অনেক দূর যাবেন? না, আমরাও সাংহাই যাচ্ছি। আমি এখানকার কলেজের প্রফেসর। আমার নাম লি। আমি যাচ্ছি যুদ্ধের সময়কার মনস্তত্ত্ব অধ্যয়ন করতে। এদেরও নিয়ে যাচ্ছি, এরা সবাই আমার ছাত্র। লি কথা শেষ করে গর্বিত দৃষ্টিতে তার 11টি তরুণ ছাত্রের দিকে তাকালেন। বিমল ও সুরেশ্বরের বড় অদ্ভুত মনে হল, এই ভয়ানক দিনে ইনি মনস্তত্ত্ব অধ্যয়ন করতে চলেছেন সাংহাইতে, এতগুলো ছেলের জীবন বিপন্ন করে। বিমল বলল, প্রফেসর লি, আপনি সাংহাইতে কোথায় উঠবেন? আমাদের সঙ্গে থাকুন না, আমরা যেখানে থাকব। প্রফেসর লি কিছু বলার আগেই হঠাৎ শোনা গেল এরোপ্লেনের আওয়াজ, আর সেই শব্দ শুনে গাড়ি শুদ্ধ সবাই সন্ত্রস্ত হয়ে পড়ল। জানালার কাছে গিয়ে আকাশের দিকে চোখ তুলে দেখবার চেষ্টা করল কোন দিক থেকে আওয়াজটা আসছে। ছখানা এরোপ্লেন সারবন্দি হয়ে উড়ে পূব থেকে পশ্চিমের দিকে আসছে। ট্রেনখানার বেগ হঠাৎ বড় বেড়ে গেল। সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েছে, পরস্পরের মুখের দিকে চাইছে। এবার কি হবে? এবার কি সত্যি মৃত্যু?
শুনছেন গপ্পমিরে ঠেকের আজকের গপ্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মরণের ডঙ্কা বাজে। আজ প্রথম পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। কিন্তু এরোপ্লেনের সারি ট্রেনের ঠিক ওপর দিয়েই উড়ে চলে গেল শান্তভাবেই। প্রফেসর লি দিব্যি নির্বিকার ভাবেই বসেছিলেন। তিনি বললেন, আমাদের গভর্নমেন্টের এরোপ্লেন। যাক, শান্তি। কামরার সকলের মুখে যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসার চিহ্ন। সন্ধ্যের সময় ট্রেন ফুচু পৌঁছল। ফুচু থেকে অনেক সৈন্য উঠল। ট্রেন কিন্তু ছাড়তে চায় না। খবর পাওয়া গেল সামনের রেলপথে কি একটা গোলমালের দরুন ট্রেন ছাড়বার আদেশ নেই। এদেশে সময়ের কোনো মূল্য নেই। 4-5 ঘন্টা ওদের ট্রেন প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়ে রইল। সন্ধ্যের আগে অবশেষে ট্রেন ছাড়ল। সারা রাতের মধ্যে যে কত স্টেশন পার হলো, কত স্টেশনে বিনা কারণে কতক্ষণ ধরে দাঁড়িয়ে রইল তার ইয়ত্তা নেই। এই ধরনের রেল ভ্রমণ বিমল ও সুরেশ্বর আগে কখনো করেনি। ভোরের দিকে ট্রেন এক জায়গায় হঠাৎ দাঁড়িয়ে পড়ল। বিমল ঘুমোচ্ছিল। ঝাঁকুনি খেয়ে ট্রেনটা দাঁড়াতেই ওর ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে মুখ বাড়িয়ে বিমল দেখল দুধারের মাঠে ঘন কুয়াশা। তার মধ্যেই সামনের দিকে লাইনের ওপর আর একখানা ট্রেন যেন দাঁড়িয়ে। কুয়াশায় তার পেছনের গাড়ির লাল আলো ক্ষীণভাবে জ্বলছে। প্রফেসর লিও ইতিমধ্যে উঠেছেন। ট্রেন থেকে লোকজন নেমে দেখতে গেল সামনের দিকে এগিয়ে। খুব একটা গোলমাল যেন শোনা যাচ্ছে সামনে। সুরেশ্বরও উঠেছিল, বলল, চলো বিমল, এগিয়ে দেখে আসি। হ্যাঁ চলো। প্রফেসর লিও নামলেন ওদের সঙ্গে। ঘন কুয়াশার মধ্যে রেল লাইনের সামনে গিয়ে যে দৃশ্য চোখে পড়ল তা যেমন বিভৎস তেমনি করুণ। সেখানে আর একটা ছোট সৈন্যবাহী ট্রেন দাঁড়িয়ে। যদিও তাকে ট্রেন বলে চেনার উপায় নেই। ছাদ উড়ে গেছে, জানালা দরজা নেই। মোটা মোটা লোহার দণ্ড বেঁকে দুমড়ে লাইনের পাশের খাদে ছিটকে পড়েছে। কেবল ইঞ্জিনের কিচ্ছু হয়নি। ট্রেনের ওপর বোমা পড়েছে এই কিছুক্ষণ আগে, কিন্তু স্বস্তি এই যে ট্রেন একদম খালি যাচ্ছিল। গার্ড ও ড্রাইভার বেঁচে গেছে, কোনো প্রাণহানি হয়নি। লাইন পরিষ্কার করতে বেলা 11টা বেজে গেল। মাত্র 15 মাইল দূরে সাংহাই, সেখানে পৌঁছতে বেজে গেল 1টা। সাংহাই নেমে বিমল ও সুরেশ্বর বুঝল এ এক প্রকাণ্ড শহর। সাংহাইয়ের রাস্তাঘাট খুব চওড়া ও আধুনিক ধরনে তৈরি। বড় বড় বাড়ি, দোকান, হোটেল, অফিস, স্কুল, কলেজ। চীনা ও ইংরেজি ভাষায় নানা সাইনবোর্ড চারিদিকে। মোটরের ও রিক্সা গাড়ির ভিড়। রাস্তাঘাট লোকে লোকারণ্য। সঙ্গে চায়ের দোকান। চীনা ভাতের দোকানে ছোট বড় ইঁদুর ভাজা ঝোলানো রয়েছে। ফলওয়ালি রাস্তার ধারে বসে ফল বিক্রি করছে। এত বড় শহরের লোকজন ও ব্যবসা বাণিজ্য দেখলে কেউ বলতে পারবে না যে এই সাংহাই শহরের ওপর বর্তমানে জাপানি সৈন্যবাহিনী আক্রমণ করতে আসছে পিকিং থেকে। কিছু বদলায়নি যেন। মনে হয় প্রতিদিনের জীবনযাত্রা সহজ ও উদ্বেগ শূন্যভাবেই চলেছে। এখানে প্রফেসর লি ওদের কাছ থেকে বিদায় নিলেন। জেন্টলম্যান, আমরা তাহলে চলি। বিমল আর সুরেশ্বর একটা সামরিক লরিতে উঠল। তারপর ওরা পৌঁছল একটা বড় লম্বা মতো বাড়ির সামনে। বাড়িটা সামরিক বিভাগের একটা বড় দপ্তরখানা। ইউনিফর্ম পরা সৈন্যদল ও অফিসারে ভর্তি। অফিসার দল ঢুকছে বেরোচ্ছে। সকলের মুখেই ব্যস্ততার ভাব, উদ্বেগের চিহ্ন। ওদের সঙ্গে করে নিয়ে এসেছে যে চীনা অফিসার, সে একটা ঘরের সামনে ওদের দাঁড় করালো। কামরার মধ্যে নিশ্চয়ই কোনো বড় কর্মচারী রয়েছেন, কারণ কামরার সামনে সামরিক অফিসার ও অন্যান্য লোকের ভিড় লেগেছে। ভিড় ঠেলে একটু কাছে গিয়ে বিমল দেখল
দরজার গায়ে পিতলের ফলকে ইংরেজিতে লেখা আছে, জেনারেল চু শিনটে, অফিসার কমান্ডিং 19th রুট আর্মি। ওদের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। জেনারেল সাহেবের কামরায় শীঘ্রই ডাক পড়ল। বড় টেবিলের ওপাশে এক সুশ্রী সামরিক ইউনিফর্ম পরিহিত যুবক বসে। ইনি জেনারেল চু টে। আগে বিদ্রোহী কমিউনিস্ট সৈন্যদলের নেতা ছিলেন, বর্তমানে জেনারেল চিয়াং কাই শেকের বিশিষ্ট সহকর্মী। হাসি মুখে জেনারেল চু টে মার্জিত ইংরেজিতে বললেন, গুড মর্নিং। আপনাদের কোনো কষ্ট হয়নি তো পথে? না না, সেরকম কিছু নয়। আমি ভারতবর্ষের লোকেদের বড় ভালোবাসি। আপনারা আমাদের পর নন। আমরাও তাই ভাবি। মহাত্মা গান্ধী কেমন আছেন? ওই একজন মস্ত লোক আপনাদের দেশের। জেনারেল চুটের মুখে মহাত্মা গান্ধীর নাম শুনে বিমল ও সুরেশ্বর দুজনেই আশ্চর্য হয়ে গেল। তবে মহাত্মা গান্ধী তো আর ওদের বাড়ির পাশের প্রতিবেশী ছিলেন না, সুতরাং তাঁর দৈনন্দিন স্বাস্থ্য সম্বন্ধে ওদের কোনো জ্ঞান নেই। তার ওপর ওরা আজ 2 মাস হলো দেশ ছাড়া। ভালোই আছেন, ধন্যবাদ। মিস্টার জওহরলাল নেহরু ভালো আছেন? আমি তাকে শিগগিরই একটা চিঠি লিখছি, আমাদের দেশের জন্য ভারতের সাহায্য, কংগ্রেসের সাহায্য চেয়ে। আমার একসময় অত্যন্ত ইচ্ছে ছিল ভারতে বেড়াতে যাব, নানা কারণে হয়ে ওঠেনি। তবে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই দেশকে আপনারা সাহায্য করতে এসেছেন। আপনাদের ঋণ চীন কখনো শোধ দিতে পারবে না। আপনারা পথ দেখিয়েছেন। আপনাদের প্রদর্শিত পথে 2 দেশের মিলন আরও সহজ হোক এই কামনা করি। তা এখন কি আমাদের সাংহাইতে থাকতে হবে? কিছুদিন বিদেশি মেডিকেল ইউনিটে আমেরিকান ডাক্তার ব্লুমফিল্ডের অধীনে। এখন আপনাদের থাকতে হবে মার্কিন কনসেশনে, সাধারণ শহরে নয়। আন্তর্জাতিক আইন অনুসারে চীন গভর্নমেন্ট আপনাদের জীবনের জন্য দায়ী। সাধারণ শহরে বোমা পড়বে, হাতাহাতি যুদ্ধ হবে, এখানে কারো জীবন নিরাপদ নয়। আন্তর্জাতিক কনসেশনে আমরা হাসপাতাল খুলেছি, সেখানে আপনারা কাজ করবেন। ইয়োর এক্সেলেন্সি, একটা কথা জিজ্ঞাসা করব যদি কিছু মনে না করেন? বলুন। সাংহাইতে কি জাপানিরা আক্রমণ করবে বলে আপনি ভাবেন? এ তো আন্দাজের কথা নয়। সাংহাইয়ের দিকেই ওরা পিকিং থেকে আসছে। সেন্সি হচ্ছে লুংহাও রেলের শেষ প্রান্ত। সেখানে আমরা সৈন্য জড়ো করছি ওদের বাধা দিতে, যাতে উত্তর পশ্চিম চীনে আর এগোতে না পারে। তবে সাংহাইতে একটা বড় যুদ্ধ হবে অল্প দিনের মধ্যেই। সেই জন্য সাংহাইতে আরও বেশি করে এখন মেডিকেল ইউনিটের দরকার। আচ্ছা, বুঝলাম। থ্যাংক ইউ। আমরা তাহলে এখন যাই? হ্যাঁ, আসুন। সুরেশ্বর ও বিমল বেরিয়ে এলো ঘর থেকে। সৈন্য বিভাগের দপ্তর থেকে বেরিয়ে ওরা মোটরে চড়ে আন্তর্জাতিক কনসেশনে পৌঁছল। বিমল ও সুরেশ্বর লক্ষ্য করল, ব্রিটিশ প্রজা হলেও ওদের ব্রিটিশ কনসেশনে না নিয়ে গিয়ে ফরাসি কনসেশনে নিয়ে যাওয়া হলো। ওদের সঙ্গে 2 জন চীনা সামরিক কর্মচারী ছিল। ফরাসি কনসেশন কি প্রকাণ্ড ব্যারাক, কড়া সামরিক আইন কানুন। আদেশ ছাড়া কনসেশনের সীমার বাইরে যাবার নিয়ম নেই, ঢোকবারও নিয়ম নেই। ফরাসি শান্ত্রী রাইফেল হাতে সর্বদা পাহারা দিচ্ছে। বিমল আর সুরেশ্বরের আসার 2 দিন পরে একদল আমেরিকান যুবক কনসেশনে এসে পৌঁছল। এরা বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এসেছে চীন গভর্নমেন্টকে সাহায্য করতে, নিজেদের সুখ সুবিধা বিসর্জন দিয়ে প্রাণ পর্যন্ত বিপন্ন করে। এদের মধ্যে 3টি তরুণী ছাত্রীও ছিল। একটি মেয়ের নাম অ্যালিস ই উইটবার্ন, হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্রী। বিমলের সঙ্গে সে যেচে আলাপ করল। যেমনি সুশ্রী, তেমনি অদ্ভুত ধরনের প্রাণবন্ত সজীব মেয়ে। অল্প বয়সে চোখে মুখে বুদ্ধির কি দীপ্তি! বিমল তাকে বলল, মিস উইটবার্ন, তুমি ডাক্তারির ছাত্রী ছিলে? উইটবার্ন বলল, না, আমি নার্স হব, আন্তর্জাতিক রেড ক্রসে কিংবা চীনা সামরিক বিভাগের হাসপাতালে। তোমার বাবা মা আছেন? আছেন। আমার বাবা ঘোড়ার শিক্ষক, খুব নামকরা লোক আমাদের কাউন্টিতে। তাঁরা তোমাকে ছেড়ে দিলেন? তাঁদের বুঝিয়ে বললাম, জগতের এক হতভাগা জাতি যখন এত দুর্দশা ভোগ করছে, তখন পড়াশোনা বা বিলাসিতা কি ভালো লাগে? আমি আমার সেন্ট আর পাউডারে টাকা জমিয়ে, টকির পয়সা জমিয়ে পাঠিয়ে দিয়েছিলাম এদের সাহায্যের জন্য মার্কিন রেড ক্রস ফান্ডে। তারপর নিজেই না এসে আর পারলাম না। তুমি বলো না মিস্টার বোস, পারা যায় থাকতে? বিমল মুগ্ধ হয়ে গেল এই বিদেশিনী তরুণীর হৃদয়ের উদারতার পরিচয় পেয়ে। আমাকে অ্যালিস বলে ডেকো, একসঙ্গে কাজ করব, অত আড়ষ্ট ভদ্রতার দরকার নেই। আমার একখানা ফটো দেবো তোমায়। চলো, সাংহাই শহরের মধ্যে একটু বেরিয়ে আসি, কোনো চীনা দোকানে ফটো তুলবো, ওরা 2 পয়সাও পাবে।
অনুমতি নিয়ে আসতে আধ ঘন্টা কেটে গেল। তারপর বিমল আর অ্যালিস কনসেশনের বড় ফটক দিয়ে সাংহাইয়ে যাবার রাস্তার উপরে উঠে একখানা রিক্সা ভাড়া করল। ঢলঢলে নীল ইজের ও স্ট্র হ্যাট পরে চীনা রিক্সাওয়ালা রিক্সা টানছে। অ্যালিস বিমলকে বলল, চলো চীনা পাড়া দেখে আসি মিস্টার বোস। রিক্সাওয়ালা চীনা পাড়ায় যেতে চাইল না। এই সময় ওসব জায়গায় গেলে বিপদ হতে পারে। এদিকে অ্যালিস ভয় পাবার মেয়েই নয়। চলো মিস্টার বোস, আমরা হেঁটেই যাব। ওকে বিপদে ফেলতে চাই না, ওর ভাড়া মিটিয়ে দিই। বিমল রিক্সাওয়ালাকে ভাড়া দিল। এই নাও। কিন্তু রাস্তা দুজনে কেউই জানে না। একখানা ট্যাক্সি নিয়ে অ্যালিস, রাস্তা না জানলে ঘুরে ঘুরে হয়রান হব। হঠাৎ অ্যালিস ওপরের দিকে তাকিয়ে বলল, ওটা কি মিস্টার বোস? এরোপ্লেনের শব্দ শুনছো? অনেকগুলো এরোপ্লেন একসাথে আসছে জানো। এসব গভর্নমেন্টের এরোপ্লেন। কিন্তু চোখের নিমেষে এমন একটা কাণ্ড ঘটল যা বিমলের অভিজ্ঞতার বাইরে। সামনে একটা প্রকাণ্ড বাড়ির ওপর বিকট আওয়াজ হলো, বাজ পড়ার আওয়াজের মতো। আর সঙ্গে সঙ্গে এদিকে ওদিকে সামনে পেছনে পরপর সেই রকম ভীষণ আওয়াজ শুরু হলো। ইট চুন টালি চারিদিকে ছিটকে পড়তে লাগলো। বিরাট শব্দ করে সামনে সেই বাড়িটার তেতলার ছাদ ধসে পড়ল ফুটপাথের ওপর। বাড়ি ধসা চুন সুরকির ধুলো ও কিসের যেন ঘন শ্বাসরোধকারী ধোঁয়া বিমল ও অ্যালিসকে ঘিরে ফেলল। সঙ্গে সঙ্গে উঠল মানুষের আর্তচিৎকার, গোলমাল, গোঙানি, কাতর কাকুতি অনুনয়ের শব্দ, দুর্দার শব্দে ছুটে চলা পায়ের শব্দ, কান্নার শব্দ। সে এক ভয়ানক কাণ্ড। বিমল প্রথমটা বুঝতে না পেরে সেই ধুলো ধোঁয়ার মধ্যে হতভম্বের মতো খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। তারপরে বিদ্যুৎ চমকের মতো তার মনে হলো এ জাপানি এরোপ্লেনের বোমা বর্ষণ। অ্যালিস, অ্যালিস, অ্যালিস! মিস্টার বোস, এদিকে এসো। আমার হাতটা ধরো, বোমা পড়ছে, আমাদের পালাতে হবে। অন্ধকারের মধ্যে বিমল অ্যালিসের হাত শক্ত মুঠোয় ধরে বলল, কোথাও নড়ো না অ্যালিস, মরলেই মারা যাবে, দাঁড়াও এখানে। তখন আর ছোটবার বা পালাবার পথ নেই। পরবর্তী 5 মিনিট ধরে শুধুই শব্দ। বাঁশ ঝাড়ে আগুন লাগলে যেমন গাঁটওয়ালা বাঁশ ফটফট করে একটার পর একটা ফাটে, তেমনি চারিদিকে দুমদাম শুধু বোমা ফাটার বিকট আওয়াজ। পায়ের তলায় মাটি যেন দুলছে, টলছে ভূমিকম্পের মতো। ধোঁয়া, বাড়ি ধসে পড়ার হুড়মুড় শব্দ আর আর্তনাদ। তারপরে সব চুপচাপ। বোমার আওয়াজ থেমে গেল। বিমল দেখল এরোপ্লেনগুলো মাথার ওপরে চক্রাকারে দুবার ঘুরে যেদিক দিয়ে এসেছিল সেদিকে চলে গেল। ধোঁয়ায় মিনিট 2-3 কিছু দেখা গেল না, যদিও গোলমাল, চিৎকার, লোক জড়ো হওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। তখনও পুলিশের তীব্র হুইসেল বেজে উঠল, 1 বার, 2 বার, 3 বার। ক্রমে ক্রমে ধুলো আর ধোঁয়ার আবরণ কেটে যেতে অ্যালিস বলল, চলো এগিয়ে দেখি মিস্টার বোস। সামনে এক জায়গায় ফুটপাথের ওপর অনেক লোক জড়ো হয়েছে। একটা বাড়ি ভেঙে পড়েছে। বিভৎস দৃশ্য ফুটপাথের ওপর। অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়ের ছিন্ন ভিন্ন দেহ ছিটকে ছড়িয়ে পড়ে আছে সেখানটায়। বাড়িটা বোধহয় একটা চীনা স্কুল ছিল। বেলা 11টা। ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছিল। তাদের মধ্যে কেউ কেউ ছিল স্কুল বাড়ির মধ্যে। বাড়িখানা একেবারে হুমড়ি খেয়ে ভেঙে পড়েছে, আর রক্তে ভেসে যাচ্ছে ফুটপাথ রাস্তার খানিক দূর পর্যন্ত। হর্ন বাজিয়ে রেড ক্রসের 2টো অ্যাম্বুলেন্স এলো। একটা ছোট ছেলে তখনও নড়ছে। অ্যালিস ছুটে তার পাশে গিয়ে বসল। বিমল এক ঝলক দেখেই বলল, কোনো আশা নেই মিস উইটকর, ও এক্ষুনি মারা যাবে। বিমলের গা তখনও কাঁপছে।
জীবনে এরকম দৃশ্য কখনো দেখবার কল্পনাও সে করেনি। এ কি যুদ্ধ না শিশুপাল বধ। অ্যালিস আর বিমলের কাজ অনেক সংক্ষেপে হয়ে গিয়েছিল, কারণ ধ্বংসস্তূপের মধ্যে কেউই আর আহত ছিল না, সবাই মৃত। অ্যালিস, এখন কি করবে? আর কি চিনেপল্লিতে যাবে এখন? যেতাম, কিন্তু এই যে বোমা ফেলা হয়ে গেল, এর শোরগোল অনেক দূর পর্যন্ত গড়িয়েছে তো। কনসেশনের সবাই আমাদের জন্য চিন্তিত হয়ে পড়বে। সুতরাং চলো ফেরা যাক। ওরা কনসেশনে ফিরে আসতেই সুরেশ্বর বলল, এ কি? হ্যাঁ, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এই অবস্থায় আমাকে না বলে তুমি কোথায় চলে গেছিলে? আমার কতটা চিন্তা হচ্ছিল, কোনো খেয়াল আছে তোমার? ওকে বকছো কেন? আমি ওকে জোর করেছিলাম। শোনো, আমি ভেবেছি আজ বিকেলে আবার চীনাপাড়ায় যাবার চেষ্টা করব। তুমি চলো না সুরেশ্বর। এবার ওদের সঙ্গে আরেকটি মেয়ে যাবে বলল। সে অ্যালিসের সঙ্গেই পড়ে। তার নাম মিনি ব্যারিংটন। বিকেলে ওরা ট্যাক্সি আনালো। ওদের ট্যাক্সি কনসেশনের গেট পর্যন্ত এসেছে এমন সময় একজন তরুণ চীনা সামরিক কর্মচারী ওদের ট্যাক্সিটা থামালো। হোল্ড অন, আপনারা কোথায় যাবেন? শহর বেড়াতে। যাবেন না। আমরা গুপ্ত খবর পেয়েছি জাপানি যুদ্ধজাহাজ বন্দরের বাইরের সমুদ্র থেকে লম্বা পাল্লার কামানে গোলাবর্ষণ শুরু করবে আজ সন্ধ্যের সময়। সেই সঙ্গে জাপানি উড়োজাহাজও যোগ দেবে বোমা ফেলতে। ধন্যবাদ, আমরা একটু ঘুরে এক্ষুনি চলে আসব। বিমল আর সুরেশ্বর আর কোনো কথা বলল না। অ্যালিস, মিনি, বিমল আর সুরেশ্বর ট্যাক্সি নিয়ে বেরিয়ে গেল। শহরের মধ্যে এসে ওরা ট্যাক্সি ছেড়ে দিল। চীনা পুলিশ সকলের হাতে চীনা ভাষায় মুদ্রিত এক এক টুকরো কাগজ বিলি করছে। চীনা ছাত্রদের একটা লম্বা দল পতাকা উড়িয়ে মুখে কি যেন বলতে বলতে শোভাযাত্রা করে চলেছে। সাংহাই অতি প্রকাণ্ড শহর। এত বড় শহর বিমল দেখেনি, সুরেশ্বরও না। কলকাতা এর কাছে লাগেই না। চীনাপল্লীর নাম চা পেই, ঘিঞ্জি বসতি। প্রত্যেক মোড়ে খাবারের দোকান, ছোট বড় ইঁদুর ভাজা ঝুলছে। বাঁকে করে ফিরিওয়ালা ভাত তরকারি বিক্রি করছে। হঠাৎ আকাশে কি একটা অদ্ভুত ধরনের শব্দ শুনে ওরা মুখ তুলে চাইল। মিনি সবার আগে বলে উঠল, এ তো শেলের শব্দ। সর্বনাশ! অ্যালিস, চলো আমরা ফিরি। জাপানি যুদ্ধ জাহাজের কামান থেকে শেল ছুটছে। দূরে অস্পষ্ট কামানের আওয়াজ শোনা গেল। কাছেই কোথাও একটা ভীষণ বিস্ফোরণের আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে লোকজন চারিদিকে ছুটতে লাগলো। লোকজনের পেছন পেছন ওরাও ছুটল। বসতি যেখানে খুব ঘিঞ্জি, সেখানে একটা বাড়িতে গোলা পড়েছে। বাড়িটার সামনের অংশ হুমড়ি খেয়ে পড়েছে। ইট চুন টালিতে সামনের রাস্তাটা প্রায় বন্ধ। কে মরেছে না মরেছে বোঝা যাচ্ছে না। সেখানে লোকজনের বেজায় ভিড়। কাছে আরেকটা জায়গায় গোলা পড়ল। সঙ্গে সঙ্গে আকাশে সারবন্দি একদল এরোপ্লেন দেখা গেল। তারা অনেক উঁচু দিয়ে যাচ্ছে। পাছে চীনা বিমানধ্বংসী কামানের গোলা খেতে হয় এই ভয়ে। ওরা পাল্লা ঠিক করে দিচ্ছে যুদ্ধজাহাজের গোলন্দাজদের। চলো চলো, এখানে আর থাকা নয়। এই চীনা পাড়াটা ওদের লক্ষ্য। কিন্তু ওদের যাওয়া হলো না। অ্যালিসের কথা শেষ হতে না হতেই যেন একটা ভীষণ ভূমিকম্পে পায়ের তলার মাটি দুলে উঠল। একসঙ্গে 2-3টি শেলের বিস্ফোরণের বিকট আওয়াজ। আর সেই সঙ্গে প্রচুর ধোঁয়া ও বিশ্রী শ্বাসরোধকারী কটাইটের উগ্র গন্ধ পাওয়া গেল। তুমুল হইচই, আর্তনাদ, কলরব ও পুলিশের হুইসেলের মাঝে বিমল অ্যালিসের হাত ধরল। মিনির হাত ধরল সুরেশ্বর। কিন্তু পালাবার পথ নেই তখন কোনো দিকেই। দেখল ওদের ট্যাক্সিটা দাঁড়িয়ে আছে বটে, তবে ট্যাক্সিওয়ালার সন্ধান নেই। সেও বোধহয় পালিয়েছে। চাপেই পল্লীর ওপর কেন বিশেষ লক্ষ্য জাপানি তোপের এ কথা বোঝা গেল না, কারণ এখানে চীনা গৃহস্থের বাড়িঘর মাত্র। কোনো সামরিক ঘাঁটি তো নেই এখানে। দেখতে দেখতে বাড়িঘর ভেঙে গুঁড়ো হয়ে পড়ে সামনের পেছনের রাস্তা বন্ধ হয়ে গেল। কেবল যারা ভাঙা বাড়ির মধ্যে আটকে পড়েছে তাদেরই আর্তনাদ শোনা যাচ্ছে। একটা ভগ্ন স্তূপের মধ্যে যেন একটি
শিশুর কান্না শোনা যাচ্ছে। গোলাবর্ষণ তখনও চলছে, কিন্তু চীনা পল্লীর অন্য অঞ্চলে। এদিকে তখন শুধু গোঙানি, চিৎকার, হইচই, কলরব, কাতরোক্তি। অ্যালিস আগে চড়ল গিয়ে ধ্বংসস্তূপের ওপরে। অ্যালিসের পেছনে মিনি ও সুরেশ্বর। বিমল দাঁড়িয়ে রইল নিচে। একটা কড়িকাঠ সরিয়ে ওরা তিনজনে একটা দরজা পেল, তারপর একটা ছোট ঘর। অ্যালিস অতি কষ্টে ঘরে ঢুকল। সুরেশ্বর ওকে সাহায্য করল। একটা 9-10 মাসের শিশু সেই ঘরের মেঝেতে অক্ষত অবস্থায় শুয়ে শুয়ে কাঁদছে। অ্যালিস তাকে সন্তর্পণে মেঝে থেকে তুলে সুরেশ্বরের হাতে দিল। সাবধানে সাবধানে। সন্ধে হয়ে গেছে। ঘরটার মধ্যে অন্ধকার। তিনজনে ঘরের মধ্যে থেকে ইট কাঠের স্তূপটার ওপরে উঠে শুনল বিমল উত্তেজিতভাবে ডাকছে, কোথায় গেলে তোমরা? চট করে নেমে এসো, এদিকে বড় বিপদ। চারিদিকের গোলা ফাটবার আওয়াজ ও ছুটন্ত শেলের চাপা শব্দ প্রচণ্ড বেড়েছে। একটা একটা শেল মাঝে মাঝে আকাশে সশব্দে ফেটে তারাবাজির মতো অনেকখানি আকাশ আলো করে ছড়িয়ে পড়ছে। কি হয়েছে? জাপানি সৈন্যদল যুদ্ধ জাহাজ থেকে নেমেছে শহরে। ওরা শহর আক্রমণ করছে শুনছি। এদিকেই আসছে। তাদের হাতে পড়া আদৌ আনন্দদায়ক ব্যাপার হবে না। তোমার হাতে ওকে? একটা ছোট্ট ছেলে। একে কোথায় রাখি বলো তো এখন? সুরেশ্বর একজন ব্যস্ত ও উত্তেজিত পুলিশম্যানকে জিজ্ঞেস করে জানল যে সমুদ্রের ধারে জাপানি সৈন্যদের সঙ্গে চীনাদের হাতাহাতি যুদ্ধ চলছে। জাপানিরা নগরে প্রবেশ করবার চেষ্টা করছে। আমরা এখন ছোট ছেলেটিকে কোথায় রাখবো বলো না? কনসেশনের হাসপাতালে নিয়ে যাওয়া তো উচিত হবে না। ওর বাবা মা এই অঞ্চলের অধিবাসী। ছেলের সন্ধান পাবে না কনসেশনে নিয়ে গেলে। পুলিশম্যানদের জিম্মা করে দাও না। না না না, এইসব চীনা পুলিশম্যান দায়িত্ব জ্ঞানহীন। এত ছোট্ট ছেলেকে ওদের হাতে দেওয়া যাবে না। সমস্ত গলিটা বিরাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লোকজন অন্ধকারে তার মধ্যে কি সব খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এমন সময় পাশের একটা স্তূপে 2-3টে হ্যারিকেন লণ্ঠন ও টর্চ জ্বালিয়ে একদল ছেলে একটি মৃতদেহের ঠ্যাং ধরে বার করছে দেখা গেল। বিমল উত্তেজিত স্বরে বলে উঠল, প্রফেসর লি! প্রফেসর লি! তারপরেই সে ছুটে গেল ওই ছেলেদের দলের দিকে। সুরেশ্বর দেখল ছেলেদের দলের নেতা হচ্ছেন দাড়িওয়ালা একজন বৃদ্ধ, এবং তিনি তাদের পূর্ব পরিচিত প্রফেসর লি। সেই মুমূর্ষুদের আর্তনাদ ও পথের লোকের চিৎকারের মধ্যে তিনজনের প্রশ্ন বিনিময় হল। প্রফেসর লি তাঁর ছাত্রদল নিয়ে কাছেই এক সরাইখানায় ছিলেন। হঠাৎ এই বোমা বর্ষণের দুর্যোগ। এখন তিনি সেবাব্রতী। ছাত্রদের নিয়ে হতাহতদের টেনে বার করা ও তাদের হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করছেন। অ্যালিস ও মিনির সঙ্গেও আলাপ করিয়ে দেওয়া হলো। প্রফেসর লি, এই ছোট ছেলেটির কি ব্যবস্থা করা যায় বলুন তো? আমায় দাও। তোমরা ওর বাপ মায়ের সন্ধান করতে পারবে না, আমি পারবো। এরকম আরো কত ছোট ছোট ছেলেদের জমা করেছি আমরা। যেতে যেতে দুধারে মৃতদেহের সারি দেখে অ্যালিসের চোখে জল এলো। মিনির চোখেও রুমাল। বিমল ও সুরেশ্বরের বুক ফেটে যাচ্ছে। কেবল অবিচলিত রইলেন প্রফেসর লি। এ আর কি, আমাদের দেশের তো রোজকার ব্যাপার, এতে বিচলিত হলে চলে না ম্যাডাম। ওরা পৌঁছে দেখল একটা ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, আর ঘরে 5-6টা 9-10 মাসের কি 1 বছরের শিশু অনাবৃত মেঝের উপর পড়ে গড়াগড়ি যাচ্ছে। কেউ কাঁদছে, কেউ হাসছে। অ্যালিস ছুটে গিয়ে তাদের উপর ঝুঁকে পড়ে বলল, ও ইউ পুয়ার টেরিস। অ্যালিসের কথা শুনে লি তাকে বললেন, সন্ধ্যে থেকে এতগুলো বাচ্চাকে উদ্ধার করেছি স্তূপ থেকে, তোমাদেরটিও দাও। আমার 2জন ছাত্র এখানে পাহারা দিচ্ছে। তোমরা বিদেশি, আমাদের দেশকে সাহায্য করতে এসেছো, কিন্তু আমাদের দেশের এখনো কিছুই দেখোনি। দেখলে দয়া হবে। এত গরিব আর এত হতভাগ্য দেশ আমাদের। আমাদের সব দেখাবেন দয়া করে প্রফেসর লি, দেখতেই তো এসেছি। আরেকটি দেশ আছে প্রফেসর লি, ভারতবর্ষ। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বুটের তলায় পড়ে আছে। ছেলেবেলা থেকে দুস্থ ভারতবর্ষের কথা শুনলেই কষ্টে আমার বুক ফেটে যায়। বিমল অ্যালিসের দিকে কৃতজ্ঞতাপূর্ণ চোখে তাকালো। বড় ভালো লাগলো বিমলের দরিদ্র স্বদেশের জন্য এই বিদেশিনী তরুণীর নিষ্কপট নিঃস্বার্থ সহানুভূতি। শিশুগুলোর কে আছে
পুয়ার লিটল মাইটস। আমায় একটি খোকা দেবেন প্রফেসর লি? কি করবে মিস? আমাদের নাম ধরে ডাকবেন প্রফেসর লি। ওর নাম মিনি, আমার নাম অ্যালিস। এই সদানন্দ উদার সৌম্য মূর্তি বৃদ্ধকে অ্যালিসের বড় ভালো লেগে গেল। কিউরিও দোকানে বিক্রি হয় যে চিনেমাটির হাস্যমুখ বুদ্ধ, বৃদ্ধের মুখখানা ঠিক যেন তেমনি পরিপূর্ণ সন্তোষ, আনন্দ ও প্রেমের ভাব মাখানো। বন্দরের দিকে এখনো গোলাবর্ষণ চলছে, হাতাহাতি যুদ্ধও চলছে। ঠিক এই সময় পুলিশম্যান ঘরের দরজার কাছে এসে চীনা ভাষায় কি যেন জিজ্ঞেস করল। লোকটা যেন খুব ব্যস্ত ও উত্তেজিত। সে চলে যাবার পর প্রফেসর লি বললেন, ও বলে গেল খাওয়া দাওয়া শেষ করে কেউ যেন আজ ঘর থেকে না বেরোয়, বিশেষত মেয়েরা। জাপানিরা বেয়নের চার্জ করেছিল, আমাদের সৈন্যরা হটিয়ে দিয়েছে সেনসু প্রাচীরের পূর্ব কোণে, কিন্তু আজ রাতে আবার ওরা গোলা মারবে, বোমাও ছুঁড়বে। প্রফেসর লি, মেয়েরা রয়েছেন সঙ্গে, আজ যাই, কনসেশনে ফিরতে দেরি হয়ে যাবে, আপনার সঙ্গে আবার দেখা হবে। ওরা প্রফেসর লি এর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো। ওরা যখন ফিরে আসছে, দূরে মাঝে মাঝে দুম দাম বিস্ফোরণের শব্দ এবং সাহায্যকারী এরোপ্লেনের হাউইয়ের সাদা ধোঁয়া দেখা যাচ্ছিল। কনসেশনে ফিরে রাতের খাওয়া সেরে বিমল আর সুরেশ্বর শুয়ে পড়ল। হঠাৎ এক বিভৎস আওয়াজে বিমলের ঘুম ভেঙে গেল। ধর্মড় করে উঠে বিছানার ওপর বসল বিমল। কডাইটের শ্বাসরোধকারী ধোঁয়ায় আর বিশ্রী গন্ধে ঘরটা ভরে গিয়েছে। সুরেশ্বর, সুরেশ্বর ওঠো, কনসেশনে বোমা পড়েছে, সুরেশ্বর! সঙ্গে সঙ্গে হইচই শুরু হলো চারিদিকে। ওরা জানালা দিয়ে দেখল যে ঘরের মধ্যে ওরা শুয়েছিল তার পূর্ব দিকে আর একটা ঘরের দেওয়াল চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়েছে। সেই গোলমালের মধ্যে ভিড় ঠেলে অ্যালিস ছুটতে ছুটতে ওদের ঘরের মধ্যে ঢুকে ডাকল, বিমল, বিমল! এই যে অ্যালিস, তোমাদের কোনো ক্ষতি হয়নি তো? মিনি কোথায়? বলতে বলতে মিনিও ঘরে ঢুকলো। বাইরে এসো, দেখো শিগগির, চট করে এসো। ওরা বাইরে গেল। কনসেশনের পুলিশের ডেপুটি মার্শাল এসে পৌঁছেছেন দুর্ঘটনা স্থানে। সবাই আকাশের দিকে তাকিয়ে দেখল দুখানা এরোপ্লেন চলে যাচ্ছে আলো নিভিয়ে। মিনি বলল, কাওয়াসাকি বম্বার, নিচের দিকে উইংয়ে কালো আঁজি কাটা ছুঁচো মুখ প্লেন। এটাই জাপানিদের বিখ্যাত বোমা ফেলবার প্লেন কাওয়াসাকি বম্বার। কিন্তু কনসেশনে বোমা, এরকম তো কখনো দেখিনি। সেই রাতে আর কারো ঘুম হলো না। বিমল মনে মনে একটা কথা ভেবে একটু খুশি হলো। বোমা পড়েছে শুনে অ্যালিস সবার আগে এসেছিল তাকে দেখতে, সে কেমন আছে তার খোঁজ নিতে। শেষ রাতের দিকে সবাই একটু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু শোরগোলে ওদের ঘুম ভেঙে গেল। ভীষণ গোলাবর্ষণের শব্দ আসছে। সাংহাই শহরে জাপানি যুদ্ধ জাহাজ ও এরোপ্লেন থেকে একযোগে গোলা ও বোমা বৃষ্টি হচ্ছে। সঙ্গে সঙ্গে সাংহাই শহর থেকে দলে দলে স্ত্রী, পুরুষ, ছেলে মেয়ে পালিয়ে আসছে কনসেশনে, বাক্স, তেরঙ্গ, পোঁটলা পুটুলি নিয়ে, ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে। এদের সবারই মুখে ভীষণ ভয়ের চিহ্ন। পাশব বলের কাছে মানুষের কি শোচনীয় পরাজয়। পরদিন বেলা 10টার মধ্যে ব্রিটিশ কনসেশনের হাসপাতাল ও মার্কিন রেড ক্রসের বড় হাসপাতাল আহতের ভিড়ে পরিপূর্ণ হয়ে গেল। কি ভীষণ আওয়াজ ও গোলমাল আসছে পেনসু প্রাচীরের দিক থেকে। সেখানে চীনা 10th রুট আর্মির সঙ্গে জাপানি নৌসৈন্যদের যুদ্ধ চলছে। কনসেশন থেকে যুদ্ধস্থলের দূরত্ব প্রায় 3 মাইল। এছাড়াও গোলাবর্ষণ চলছে শহরের বিভিন্ন স্থানে। টেলিফোনে অর্ডার এলো মেডিকেল ইউনিটের বড় ডাক্তারের কাছ থেকে। বিমল, সুরেশ্বর, অ্যালিস ও মিনিকে চ্যাং লিন অ্যাভিনিউতে চীনা সামরিক হাসপাতালে যেতে হবে। ওরা আমেরিকান রেড ক্রস মোটরে উঠল। গন্তব্য সামরিক হাসপাতাল। হাসপাতালে পৌঁছে ওরা দেখে সেখানে এত আহত নরনারী এনে ফেলা হয়েছে যে কোথাও এতটুকু জায়গা নেই। এদের বেশিরভাগ স্ত্রীলোক ও বালক বালিকা। যুদ্ধের সৈন্যও আছে, তবে তাদের সংখ্যা তত বেশি নয়। বিমল চিকিৎসা শুরু করে দিল।
সুরেশ্বর হাসপাতালের ডিসপেন্সারিতে অ্যাসিস্ট্যান্ট কম্পাউন্ডার হয়ে কাজ করতে লাগল। একটি 10-11 বছরের ফুটফুটে সুন্দর মুখ বালকের একখানা পা একেবারে গুঁড়িয়ে গিয়েছে। আশ্চর্যের বিষয়, ছেলেটি তখনও বেঁচে আছে এবং কিছুক্ষণ আগে অজ্ঞান হয়ে থাকলেও এখন তার জ্ঞান হয়েছে এবং যন্ত্রণায় সে আর্তনাদ করছে। বিমলের ওয়ার্ডেই সেই ছেলেটি আছে। অ্যালিস সেই ওয়ার্ডেই নার্স। আর্ত বালকটির মাথার কাছে বসে অ্যালিসকে যেন করুণাময়ী দেবীর মতো দেখাচ্ছে। বিমল সেদিক থেকে চোখ ফেরাতে পারে না। অ্যালিসের প্রতি শ্রদ্ধায় তার মন ভরে উঠল। অ্যালিস পেশাদার নার্স নয়, বয়সেও নিতান্ত তরুণী। চোখের জল ধরে রাখতে পারল না ছেলেটির যন্ত্রণা দেখে। বিমলকে অ্যালিস বলল, একে মরফিয়া খাইয়ে খুব বাড়িয়ে রাখো না। না না, ওকে এখনই ক্লোরোফর্মে অজ্ঞান করে পা কেটে ফেলতে হবে। অপারেশন টেবিল একটাও খালি নেই, সব ভর্তি। একটা টেবিল খালি পেলেই ওকে চড়িয়ে দেব। সন্ধে 7টার সময় টেবিল খালি হলো। ছেলেটিকে টেবিলে নিয়ে গিয়ে তোলা হয়েছে। কিছু ডাক্তারি ছাত্র একটু দূরে একটা গ্যালারিতে বসে আছে। হাসপাতালের সহকারী সার্জন চীনাম্যান, তিনি ছাত্রদের দিকে তাকিয়ে কি বলছেন আর একজন ছাত্র ক্লোরোফর্ম পাম্প করছে। বিমল ও অ্যালিস সার্জনকে সাহায্য করবার জন্য তৈরি হয়ে আছে। এমন সময় মাথার ওপরে এরোপ্লেনের শব্দ শোনা গেল। বাইরে যারা ছিল তারা দৌড়ে ভেতরে এলো। একটা ছুটোছুটি শুরু হলো চারিদিকে। কে একজন বলল, জাপানি বোম্বার! রেড ক্রসের লাল আলো জ্বলছে বাইরে, হাসপাতাল বলে বুঝতে পারবে। সার্জন হেসে বললেন, না, ওরা কি কিছু মানছে? শক্ত করে ধরে থাকো তুলোটা। ছেলেটা অজ্ঞান হয়ে পড়েছে। সার্জন ক্ষিপ্র ও কৌশলী হাতে ছুরি চালাচ্ছেন। বিমল নাড়ি ধরে আছে। বিকট বিস্ফোরণের শব্দ কোথাও কাছেই। তুমুল গোলমাল, হইচই, আর্তনাদ। হাসপাতালের বাঁদিকের অংশে বোমা পড়েছে। উগ্র ধোঁয়া ও নাইট্রোগ্লিসারিনের গন্ধে ঘর ভরে গেল। কিন্তু সার্জন, বিমল বা অ্যালিসের দৃষ্টি অন্য কোনো দিকে নেই। ওরা এক মনে কাজ করছে। সার্জন দৃঢ় অবিকম্পিত হাতে ছুরি চালিয়ে যাচ্ছেন। অ্যালিস এক মনে ব্যান্ডেজের শাড়ি গুছিয়ে রাখছে, পাতলা লিন্ট কাপড়ে মলম মাখাচ্ছে। বিমল ওদিকে নাড়ি ধরে আছে। বাইরে বিকট শব্দ। হুড়মুড় করে হাসপাতালের বাঁদিকে উইংয়ের ছাদ ভেঙে পড়ল। মহাপ্রলয় চলেছে সেদিকে। সার্জন বললেন, নারীর বেগ কত? 70। কে একজন ছুটতে ছুটতে এসে বলল, স্যার, বাদিকের উইং গুঁড়ো হয়ে গোটা সেপ্টিক ওয়ার্ডের রোগী চাপা পড়েছে। এদিকেও বোমা পড়তে পারে, 3খানা, বহুবার। পড়লে উপায় কি? নার্স, বড় ফরসেপটা। উগ্র ধোঁয়ায় সবারই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আর একটা শব্দ অন্য কোনো দিকে হলো। আর একটা বোমা পড়েছে। বেজায় ধোঁয়া আসছে ঘরে। স্যার, ধোঁয়ায় রোগী দম বন্ধ হয়ে মারা যাবে যে। ক্লোরোফর্মের রোগী এভাবে কতক্ষণ রাখা যাবে? সার্জন ছুরি ফেলে বললেন, হয়ে গেছে। নার্স, লিন্ট দাও। স্যার, রোগীর নাড়ি নেই, হঠাৎ বন্ধ হয়ে গেল। দেখি দেখি। সার্জন এসে নাড়ি দেখলেন। অ্যালিস নীরবে ওদের মুখের দিকে তাকিয়ে রইল। নাড়ি থেকে হাত সরিয়ে সার্জন গম্ভীর মুখে বললেন, সকাল থেকে এই অপারেশন টেবিলে 21 জন মারা গেছে। এই 22 নম্বর হলো। অ্যালিস নিস্পন্দ অবস্থায় দাঁড়িয়ে আছে। সার্জন ওকে বললেন, চলো নার্স, স্ট্রেচারওয়ালারা এসে লাশ নিয়ে যাবে। এখন সবাই বাইরে চলো যাই। 11 ঘন্টা সমানে ডিউটিতে থাকবার পর বিমল, অ্যালিস, সুরেশ্বর ও মিনি বাইরের ফুটপাথে পা দিল। ওরা যখন ফুটপাথে পা দিয়েছে তখন হাসপাতালের বাঁদিকে প্রচণ্ড হইচই চলছে। সেপ্টিক ওয়ার্ড জাপানি বোমায় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। সম্ভবত একটা রোগীও বাঁচেনি সেই ওয়ার্ডে। রাত 7:45। জাপানি বোমারু প্লেন ঘর ঘর শব্দ করে যেন ওদের মাথার উপর ঘুরছে। মিনি হঠাৎ আঙুল দিয়ে আকাশের দিকে দেখিয়ে বলল, ওই দেখো দেখো। 3টে চীনা এরোপ্লেন 3 দিকে জাপানি বম্বারটাকে তাড়া করছে।
একটা চীনা প্লেন বম্বারটার খুব কাছে এসে পড়েছে। একটু পরে সেখান থেকে মেশিন গানের আওয়াজ শোনা গেল। পেছনের আর একটা চীনা সাহায্যকারী প্লেন ওদের ওপরে তীব্র সার্চ লাইট ফেলতেই জাপানি বম্বারটাকে বেশ স্পষ্টভাবে দেখা গেল। এমন সময় একজন খবরের কাগজওয়ালা সাংহাই ডেইলি নিউজ বলে হেঁকে যাচ্ছে দেখে বিমল তাকে ডেকে একখানা কাগজ কিনল। এই কাগজের একদিকে চীনা ভাষায়, অন্যদিকে ইংরেজি ভাষায় লেখা খবর, চীনাদের পরিচালিত। যুদ্ধের খবর কি? সেনসু প্রাচীরের কাছে জাপানি সৈন্য চীনাদের কাছে ধাক্কা খেয়ে হটে গিয়েছে, জাপানিদের বহু সৈন্য মারা পড়েছে। সব মিথ্যে। জাপানিরা জিতছে, ভুল খবর দিচ্ছে আমাদের, পাছে শহরে আতঙ্ক উপস্থিত হয়। দেখছো না বোমা ফেলবার কাণ্ড? চীনারা নাকি জিতছে। ওরা আশ্চর্য হয়ে গেল এটা ভেবে যে আসল খবরটা ছাপা হচ্ছে না। চীনা সামরিক কর্তৃপক্ষ যে সংবাদ পাঠাচ্ছে সেই সংবাদই ছাপা হচ্ছে। এই রকমই হয় সব সময়, অথচ খবরের কাগজের পাঠকেরা তা জেনেও জানে না। কাগজের এক কোণে ছোট্ট করে লেখা, মার্শাল চিয়াং কে শেখ চাপে পল্লীর বোমা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শনে আসবেন রাত 9টার সময়। এমন সময় ওদের সামনের রাস্তায় হইচই উঠল। রাস্তার দুধারে লোকজন সারবন্দি হয়ে দাঁড়িয়ে গেল। চীনা পুলিশম্যান রাস্তার মাঝখানে লোক হটিয়ে দিল। 1 মিনিটের মধ্যে পরপর 6খানা মোটর কার দ্রুত বেগে বেরিয়ে গেল। রাস্তার জনতা চীনা ভাষায় চিৎকার করে বলে উঠল, এই মার্শাল চিয়াং গেলেন। অ্যালিস, এখন আর হাসপাতালে ফিরে কি হবে? চলো কনসেশনে ফিরি। রাত হয়েছে, রাতে এখানে না ঘোরাই ভালো। জাপানি বোমা তো আছেই, তাছাড়া তার চেয়েও খারাপ চীনা দস্যুদের উপদ্রব, সঙ্গে মেয়েরা আছে। তাছাড়া ঘুমোতেও তো হবে, কাল সকাল থেকে আবার ডিউটি। তবে ফেরাটা ওদের সহজে হয়নি। কনসেশনে ফেরার পথেই ঘটে গেল সেই ঘটনাটা